করেছো? আচ্ছা দেখো, কিছু কনসেপ্ট আমি বলেছিলাম তোমাদেরকে একটু বলে দেব। সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে ওই পোলার ওয়ান্ডারিং, রিভার্স পোলারিটি, আর হচ্ছে প্যালিও ম্যাগনেটিজম। এগুলো কিন্তু পরীক্ষাতে খুব কম কোশ্চেন আসে, তাও কনসেপ্টগুলো একটু জেনে রাখা ভালো আর কি, বুঝতে পারছো তো? এগুলো অনেক জায়গাতে আছে, যেমন ধরো পোলার ওয়ান্ডারিং আমাদের কন্টিনেন্টাল ড্রিফট থিওরির একটা প্রমাণ হিসাবে কাজে লাগে। আবার পুরা চৌম্বকত্ব প্যালিও ম্যাগনেটিজম যেটা, সেটা হচ্ছে গিয়ে সমুদ্রবক্ষের বিস্তৃতির এটা কিন্তু প্রমাণ। তো এই জিনিসগুলো কি আমাদেরকে জানতে হবে, যে পোলার ওয়ান্ডারিং কি, রিভার্স পোলারিটি কি, তারপর হচ্ছে কি প্যালিও ম্যাগনেটিজম কী। তাহলে একটা একটা করে আসি। দেখো, পুরা চৌম্বকত্ব, চুম্বক মানে ম্যাগনেট একটা টার্ম, একটা জড়ি আছে না, চুম্বকত্ব। তো ম্যাগনেট টার্ম জানার আগে আমাদেরকে পৃথিবী সম্বন্ধে একটু জানতে হবে, যে পৃথিবী একটা তো ম্যাগনেট। আমরা ছোটোবেলা থেকেই জানি যে পৃথিবী চুম্বক। আমরা ছোটোবেলায় অনেক সময় কোশ্চেন করতাম যে পাথর উপর দিকে ঢিল ছুটে দিলে নিচে কেন চলে আসে। বাবা ওরা বলতো যে এটা পৃথিবীর চুম্বক, সেজন্য টানে, বা যারা জানতো তারা বলতো একটা চুম্বক টানে, কিন্তু অ্যাকচুয়ালি তা তো নয়, অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। এবারে পৃথিবীর আমরা জানি যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে তো। এবারে এই যে আমি প্রথমে আগে বলে দিই যে পৃথিবী এই যে একটা ম্যাগনেট, সেই সম্বন্ধে কিছু একটা জিনিসটা বলে দিই। তাহলে পৃথিবী একটা ম্যাগনেট। কেন ম্যাগনেট সৃষ্টি হচ্ছে কীভাবে পৃথিবীতে? প্রথম হ্যাঁ 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 এবার বলি, পৃথিবী একটা ইটসেলফ হচ্ছে ম্যাগনেট। কেন ম্যাগনেট? না, পৃথিবীর আউটার কোর কেমন অবস্থায় আছে? তরল অবস্থায় আছে। এবং ইনার কোর কেমন অবস্থায় আছে? ইনার কোর আছে, কঠিন অবস্থায় আছে। এবার তরল অবস্থায় যে আউটার কোর আছে, সেই আউটার কোরে তরল আছে এবং গরম আছে। এবার গরম যে জিনিস থাকে সেখানে কি বলেছি, কি হবে? কনভেকশন কারেন্ট সৃষ্টি হবে, মানে পরিচলন স্রোতের সৃষ্টি হবে। পরিচলন স্রোত, তার মানে হচ্ছে গিয়ে পরিচলন স্রোত মানে কি হয়, ওই একটা তোমার ইয়েতে ওই জল ফোটাবে, গরম পাত্রে জল ফোটাবে, দেখবে ওই চাটা যখন করো, দেখবে চায়ের দানাগুলো কখনো উপরে আসবে, কখনো নিচে চলে যাবে, উপরে আসবে নিচে চলে যাবে। এটা হচ্ছে গিয়ে পরিচলন স্রোত। তো এইবারে কি হয়, যখন পরিচলন স্রোত সৃষ্টি হয়, কোথায় সৃষ্টি হচ্ছে? আউটার কোরে। ও কি হচ্ছে? পরিচলন স্রোত হচ্ছে গিয়ে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এরকম যাচ্ছে। এবারে যখন স্রোতটা সৃষ্টি হয়, তখন কি হয়, ওই তরল ম্যাগমার মধ্যে তো অনেক কিছুই থাকে, আয়ন থাকে, চার্জ পার্টিকেলস থাকে। সেগুলো কি হচ্ছে, সেগুলোও ওর সাথে সাথে ঘুরছে। কার সাথে সাথে ঘুরছে? ম্যাগমার সাথে, মানে পরিচলন স্রোতটার সাথে সাথে ঘুরছে। এই একটা গেল রোটেশন। তার সাথে পৃথিবীই ঘুরছে। এই যে ফ্যানটা ঘুরছে, ফ্যানটা কী করে ঘুরছে? ফ্যানের মধ্যে একটা ম্যাগনেটিক, দেখবে তোমার একটা লোহা আছে, লোহার ভেতরে জড়িয়ে কোপার জড়িয়ে আছে, দেখবে কোপার তার জড়ানো আছে, এবং বাইরে দিকে একটা চুম্বক রাখা আছে। আমি বোঝার জন্য বলছি, বাইরে দিকে চুম্বক রাখা আছে তো, যেই তুমি কারেন্টে দিলে কোথায় কারেন্ট যাচ্ছে? ওই তারগুলোতে যাচ্ছে। তারগুলোতে যখনই কারেন্ট যাচ্ছে, তখনই যে লোহাটা থাকছে, সেই লোহাটা কিসে পরিণত হচ্ছে? ম্যাগনেটে পরিণত হচ্ছে। এইবারে ম্যাগনেট একটা ভেতরে অলরেডি রাখা আছে। এবারে যেই ও ম্যাগনেটে পরিণত হয়ে গেল, সেই এমনভাবে করা আছে ভেতরের চুম্বকটা, যে ওর দুটো সমমেরু একই সাথে থাকবে। যখনই সমমেরু একই সাথে থাকবে, কি হবে? সমমেরু পরস্পরকে বিকর্ষণ করবে। যেই বিকর্ষণ করতে শুরু করবে, ঘুরতে শুরু করবে। এবার এটা বুঝতে পারছো? তাহলে এইখানে চার্জ কে দিচ্ছে, কারেন্ট কে দিচ্ছে? আমাদের পৃথিবীর আউটার কোরকে। কী বললাম, যে যখন পরিচলন স্রোত সৃষ্টি হয়, তার সাথে অনেক চার্জ পার্টিকেল, বিভিন্ন ধাতব আয়ন। এবারে ধাতব আয়নের মধ্যে কী পজিটিভ নেগেটিভ থাকে তো, থাকে কি না বলো? আমাদের বাইরে তো পজিটিভ নেগেটিভ থাকে। তাহলে পজিটিভ নেগেটিভ বিভিন্ন পার্টিকেলস থাকে, ধাতব আয়ন থাকে। সেগুলো কি হয়, সেগুলো পরিচলন স্রোতের সাথে ওপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে, নামতে থাকে, উঠতে থাকে, নামতে থাকে। এর সাথে কী হচ্ছে? পৃথিবী রোটেশন করছে। এর ফলে কি হচ্ছে? একটা কারেন্টের সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো তো? কারেন্টের যেই সৃষ্টি হয়ে গেল, সেই কিন্তু ভেতরের যে লোহাটা আছে, কোর কী অবস্থায় আছে? কঠিন অবস্থায় আছে। কোরের মধ্যে কি আছে? লোহা আছে, নিফে বলি না, নিকেল আর হচ্ছে গিয়ে লোহা। এই নিকেল লোহার মধ্যে যখনই এর কারেন্টের প্রবাহ সৃষ্টি হচ্ছে, তখনই একটা ম্যাগনেটিক কোর বা একটা চুম্বকের সৃষ্টি হচ্ছে। পৃথিবী একটা বার চুম্বকে পরিণত। বার চুম্বক মানে কি? বার মানে হচ্ছে চুম্বকের বার, এরকম একটা দণ্ড থাকবে, এদিক দিয়ে এন থাকবে, এদিকে এস থাকবে। এটা তো বার চুম্বক বলি আমরা। অনেক সময় পড়েছি না 7, 8-এ চুম্বক নিয়ে খেলতাম, ঠিক আছে? তাহলে পৃথিবী এরকম একটা বার ম্যাগনেটে পরিণত হয়ে যাচ্ছে। পৃথিবী এটা কেন্দ্র,
তাহলে পৃথিবীর হচ্ছে গিয়ে এন এস, আমি এটা এখন এন এস পরে বলছি। তাহলে বার ম্যাগনেট এরকম দেখতে হয়। তাহলে পৃথিবী একটা বার ম্যাগনেটে পরিণত হয়ে যাচ্ছে। কেন কেন হচ্ছে? ওই যে বললাম সেলফ ডাইনামো ইফেক্ট এটাকে বলা হয়। মানে ওখানে তো কারেন্ট দেওয়ার ব্যাপার নেই, পরিচলন স্রোত সৃষ্টি হচ্ছে, পৃথিবী ঘুরছে, কারেন্ট তৈরি হচ্ছে, চুম্বকত্ব বজায় থাকছে। ঠিক আছে, এইটা গেল পৃথিবী যে কীভাবে চুম্বক সৃষ্টি হচ্ছে, ভেতরে যাচ্ছে অনেক কিছু ব্যাপার আছে, এগুলো পুরো একদম কেমিস্ট্রি ব্যাপার, ফিজিক্সের ব্যাপার, জিওলজির ব্যাপার, এগুলো যাচ্ছি না, শুধুমাত্র বলবে মনে রাখবো যে আউটার কোরের জন্য পৃথিবী একটা চুম্বক, যে বার চুম্বকে পরিণত হলো। এইবারে দেখো এনএস লিখলাম, এইবারে আমাদেরকে জানতে হবে যে নর্থ এবং সাউথ কোন দিকটা তাহলে পৃথিবীর। এগুলো কিন্তু সব পোলার ওয়ার্ল্ডিংয়ের পার্ট, মানে পোলার ওয়ার্ল্ডিং ঢোকার আগে এগুলো তোমাকে জানতে হবে একটু, হয়েছে? এইবারে ব্যাপার হচ্ছে পৃথিবীর ম্যাগনেটিক ফ্লাক্স সম্বন্ধে জানতে হবে। কী বললাম? ম্যাগনেটিক ফ্লাক্স, চুম্বকীয় আবেশ। চুম্বকীয় আবেশ যদি বলো স্যার এটা আবার কী হয়ে গেল, এটা আবার উলট পালট কী জিনিসটা হয়েছে? চুম্বকীয় আবেশ হচ্ছে গিয়ে যে স্থান বা যে অঞ্চল থেকে চুম্বকের আকর্ষণটা শুরু হচ্ছে। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড নয়, ম্যাগনেটিক ফিল্ডে টোটাল ফ্লাক্সটাকে ম্যাগনেটিক ফিল্ড বলে। ধরো এখানে একটা বার চুম্বক আছে আমার, এদিকে এন আর এদিকে এস, হয়েছে তো? এবারে বার চুম্বকের আকর্ষণ একটা জায়গার থেকে শুরু হয়, সেটা হচ্ছে গিয়ে নর্থের দিক থেকে সব সময়। মানে আকর্ষণ শক্তিটা, আকর্ষণ বলটা কোথা থেকে কাজ করবে? নর্থের থেকে সাউথের দিকে, এইভাবে। কোন দিক থেকে যাবে? এগুলো ফিজিক্সের ব্যাপার, শুধুমাত্র জেনে রাখো যে ফ্লাক্স জিনিসটা কি। তাহলে এই দিক থেকে যাবে, আবার এই দিক থেকে আসবে, আবার এদিক থেকে আসবে, আবার এই দিক থেকে আসবে, আবার এইখানে কি হবে? এখানে হচ্ছে কি এই দিক থেকে প্রবাহিত হবে ফ্লাক্স। কোন দিক থেকে হবে? সাউথের থেকে নর্থের দিকে। কিন্তু অ্যাকচুয়ালি অরিজিন কোথায় হচ্ছে? নর্থের দিকে হচ্ছে। তাহলে এই দিকটা হচ্ছে পজিটিভ দিক, আর এই দিকটা হচ্ছে নেগেটিভ দিক। ফ্লাক্স হচ্ছে কি চুম্বকীয় বল রেখা, চুম্বকীয় বল রেখা। তার মানে এই একটি বল রেখা, এর একটা আকর্ষণ শক্তি আছে, এরও একটা আকর্ষণ শক্তি আছে, এরও একটা আকর্ষণ শক্তি আছে, এরও একটা আকর্ষণ শক্তি আছে। চুম্বকীয় বল রেখা, বল মানে কি? ফোর্স। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে বলা হয় ফ্লাক্স। এটা ফিজিক্সের জিনিস, অত যাওয়ার দরকার নেই, নিট ফিট আমরা দেবো না, অত পড়বো না। এটা হচ্ছে ফ্লাক্স, মনে রাখবে। তাহলে পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু ফ্লাক্স সৃষ্টি হচ্ছে। কোথা থেকে সৃষ্টি হবে পৃথিবীর ফ্লাক্স? পৃথিবীর ফ্লাক্স সৃষ্টি হচ্ছে যেটা আমাদের, যদি এটা আমরা পৃথিবী করি, পৃথিবীর ফ্লাক্স সৃষ্টি হবে এখান থেকে, এখান থেকে এই দিক। ছবিটা এরকম করে আঁকি, এখান থেকে এই দিক। এই দিকটা হচ্ছে গিয়ে পজিটিভ, এই দিকটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ মানে কি বললাম? পজিটিভ মানে যেখান থেকে বলটা সৃষ্টি হচ্ছে, চুম্বকীয় বলটা, সেটা হচ্ছে গিয়ে এটা তাহলে হবে গিয়ে নর্থ। কারণ কি হয়? নর্থের থেকেই চুম্বকীয় যে ফ্লাক্স সেটা সৃষ্টি হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে তো জিনিসটা? কি বললাম যে বার চুম্বকের এখানে যদি বার চুম্বকটা আমরা আঁকতাম, তাহলে কি হতো? এটা নর্থ, এটা সাউথ। তাহলে এর ফ্লাক্স কোথা থেকে শুরু হয়? এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে শুরু হতো। তাহলে যেখান থেকে শুরু হবে সেটা কি হবে? ফ্লাক্স হবে, এবং সেটা কি হবে? নর্থ হবে। সবসময় বার চুম্বকের নর্থ। তাহলে পৃথিবীর নর্থ কোথায়, কোন দিকে আছে? যদি আমি এটা বার চুম্বক হিসেবে ধরি, সেন্টার, তাহলে পৃথিবীর চুম্বকের নর্থ কোন দিকে আছে? দক্ষিণ মেরু না, মেরুর এখন কনসেপ্ট আসছি না, মেরুর কনসেপ্ট পরে আসছি। ঠিক আছে, হ্যাঁ, নর্থ কোথায় না, আমি বললাম এই চুম্বকের নর্থের ডাইরেকশন কোথায় হচ্ছে? মানে পৃথিবী যদি এইটা চুম্বক, আমি ধরলাম এটা একটা বাদ চুম্বক, পৃথিবীর ভেতরে আমরা একটা চুম্বক ফিট করে রেখে দিয়েছি। এবারে একটা বাদ চুম্বকে তো নর্থ সাউথ থাকে, তাহলে এই বাদ ধরো এটা নেই, এগুলো নেই, একটা বাদ চুম্বক রেখে দিয়েছি, এর ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে এখান থেকে, তার মানে নর্থ কোথায়? এখানে। সিম্পলি অ্যান্সার হবে যে নর্থ হচ্ছে স্যার এখান থেকে, আর সাউথ হচ্ছে কোথায়? এখানে সাউথ। তাহলে পৃথিবী একটা বার চুম্বক, যে বার চুম্বকের নর্থ হচ্ছে গিয়ে নিচের দিকে,
পৃথিবীর দক্ষিণে, মানে হচ্ছে কি দক্ষিণ মেরুর দিকে, মেরুতে নয়, মেরুর দিকে যেদিকটাতে আছে সেদিকটাতে, এবং সাউথ হচ্ছে কোথায়, উপরের দিকে। এই পর্যন্ত ক্লিয়ার? কিন্তু কিন্তু তুমি যদি একটা কম্পাস নিয়ে দাঁড়াও, ধরো তুমি এখানে কম্পাস নিয়ে দাঁড়ালে, কম্পাস কি করবে সব সময়? কম্পাস যদি দাও, কম্পাস কীরকম দেখতে হয়? এরকম হয় না? ছবিটা গন্ডগোল হয়ে গেল। এরকম হয় তো, এন লেখা থাকে, থাকে তো এরকম কম্পাস নাবিকরা ব্যবহার করে, আমরা মোবাইলেও দেখো কম্পাস আছে। কম্পাসটা যদি এখানে ফিট করা, তাহলে কি করবো? নর্থ কোন দিকে যাবে? এই দিকটা দেখা শো করবে। কেন শো করছে ওই দিকটা? আরে দুটো বিপরীত মেরু পরপর আকর্ষণ করবে, বিপরীত জিনিসেই তো আমাদের আকর্ষণ বেশি থাকে, জগতের নিয়মেই তাই। ব্যাপারটা বোঝা গেছে তো? তাহলে বিপরীত মেরু পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে কি হয়, যখন আমরা কম্পাস হাতে দাঁড়াই তখন নর্থকে কে অ্যাট্রাক্ট করে? সাউথ। কার সাউথ? পৃথিবীর সাউথ, পৃথিবীর চুম্বকের সাউথ। ব্যাপারটা বোঝা গেছে? যেহেতু কম্পাসটা উত্তর দিকে দেখাচ্ছে, মানে কম্পাসটাকে টানবে এখান দিকে, এখানে যে চুম্বকটা রাখা আছে মেরুটা, সেইটা টানবে। বোঝা যাচ্ছে তো জিনিসটা? মানে পৃথিবী একটা বার চুম্বকের দণ্ড, যার এইখানে আছে নর্থ, চুম্বকীয় নর্থ, এবং এটা আছে সাউথ। তাহলে আমি যদি কম্পাস হাতে দাঁড়াই, কম্পাসের নর্থ কোন দিকে যাবে? সবসময় তো উপর দিকে যাবে। কেন যাচ্ছে? কারণ ওদিকে পৃথিবীর যে চুম্বকীয় মেরু সাউথ আছে, কারণ আমরা জানি বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু কম্পাসের নর্থ মেরু উপরের দিকে দেখায় বা উত্তর দিকে ডিরেকশন দেয়, এই জন্য এটাকে আমরা বলি কি? ম্যাগনেটিক নর্থ। হয়েছে? আর সাউথ, তাহলে এটাকে কি বলবো আমরা? এটা যদি ম্যাগনেটিক নর্থ হয়, এটা ম্যাগনেটিক সাউথ। এইবারে দেখো, পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড হেলে থাকে না এরকম, ম্যাগনেটিক নর্থ। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ম্যাগনেটিক নর্থ আসলে কার নর্থ? চুম্বক শলাকার নর্থ। যেহেতু উপরের দিকে দেখাচ্ছে, উত্তর দিকে দেখাচ্ছে, সেই জন্য আমরা কি বলছি? এটা উত্তর দিক। কিন্তু পৃথিবীরও উত্তর দিক। কিন্তু পৃথিবী যদি চুম্বক ভেবে নিই, আমরা ভেবে নিই কি চুম্বক তো অলরেডি আছে তার ভেতরে, যদি চুম্বক ভেবে নিই তাহলে কি হবে? ওটা সাউথ। কিন্তু অ্যাকচুয়ালি এটা মাথায় রাখবে, যেহেতু যদি বলে ম্যাগনেটিক নর্থ কাকে বলে, তখন বলবে যেহেতু পৃথিবী প্রিজমের ওটা হচ্ছে কি চুম্বক শলাকার উত্তর দিককে আকর্ষণ করে। কে আকর্ষণ করছে? পৃথিবীর দক্ষিণ মেরু কোন দিকে আকর্ষণ করছে? উত্তরের দিকে। ওই জন্য এটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক নর্থ। হয়েছে? এইবার আসবো ট্রু নর্থ। এটা ম্যাগনেটিক নর্থ আর এটা হচ্ছে ম্যাগনেটিক সাউথ। হয়েছে? এই জিনিসটা ক্লিয়ার? দাও, ক্লিয়ার না হলে আবার বলো। পৃথিবী কত ডিগ্রি কোণে হেলে আছে? কত কত ডিগ্রি কোণে হেলে আছে? তার নিজের সাপেক্ষে, অ্যাক্সিসের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে। পৃথিবী তার অক্ষের সাথে, পৃথিবীর অ্যাক্সিস কোনটা? এটা কি অ্যাক্সিস? পৃথিবীর অ্যাক্সিস এরকম, ঠিক আছে, সোজা থাকবে। তাহলে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। কত ডিগ্রি কোণে বললাম? 23.5 ডিগ্রি, অক্ষ তলের সাথে, 66.5 ডিগ্রি কোণে। এইবারে আছে কি বললাম? এটা 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। তার মানে এইটাকে বেস করে ও তো ঘুরছে। আমি যদি এটাকে সাপোজ ধরো একটা মাটির দলা, এটার ভেতর দিয়ে আমি একটা খাঁটি ঢুকিয়ে দিলাম, দিয়ে ঘোরাতে থাকলাম। পৃথিবীর একটা কাল্পনিক খাঁটি হচ্ছে গিয়ে যে অ্যাক্সিসটা, পৃথিবীর অক্ষটা, সেইটাকে বেস করে ঘুরছে। তাকে বেস করে ঘুরছে। তাহলে এই 23.5 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয়েছে, তাকে বেস করে কিন্তু ঘুরছে। তাহলে তাকে বেস করে যে মেরুটা আমরা পাবো, আমরা পাচ্ছি 90 ডিগ্রি বলি না? 90 ডিগ্রি সুমেরু, কুমেরু বলি না? তাহলে এক্সিস বরাবর যেটা হেলে আছে পৃথিবীর, যেটা আমরা গ্লোবে দেখি, ম্যাপে দেখি, সেটা হচ্ছে কি এইটা 23.5 ডিগ্রি কোণে এটা হেলে থাকছে। এবং পৃথিবীর যে মেরুটা সৃষ্টি করছে সেটাকে আমরা বলি প্রকৃত মেরু বা ভৌগোলিক মেরু।
ট্রু নর্থ এটাকে বলা হয়। তাহলে দুটো কি সেম? হ্যাঁ, এটা ভৌগোলিক উত্তর মেরু আর এটা দক্ষিণ মেরু। ক্লিয়ার হয়েছে? তাহলে এইবার আসছি ম্যাগনেটিক নর্থ, আবার আসছি কিন্তু ম্যাগনেটিক নর্থ হয়েছে কিটা? তাহলে সবসময় যে ম্যাগনেটিক যে নর্থ সে সবসময় সোজা থাকবে, কিন্তু এইরকম জায়গাতে আমার আছে ম্যাগনেটিক সাউথ। তাহলে এরকম একটা জায়গা আর এইরকম একটা জায়গা, এটা সবসময় ভার্টিক্যাল থাকবে, মনে রাখবেন। পৃথিবীর ম্যাগনেটিক যে নর্থ অ্যান্ড সাউথ, সেই দুটোকে যদি টানো, আমরা দাগ টানা যায় বা একটা লম্বালম্বি লাইন টানা যায়, তো সেটা সবসময় ভার্টিক্যাল থাকবে। তাহলে এইটা গেল ভৌগোলিক মেরু বা প্রকৃত মেরু এবং ম্যাগনেটিক নর্থ। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হয়েছে। পৃথিবীর উত্তর মেরু আদতে কি উত্তর মেরু? দক্ষিণ মেরু। পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু। ঠিক আছে, এইবার ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ এইবারে দেখো আমরা বলছি মেরু ভ্রমণ, তাই তো? আগে মেরু ভ্রমণ কি সম্ভব? প্রথমে কোশ্চেনটা তোমাদেরকে করি, পোলার ওয়ান্ডারিং কি সম্ভব? মেরু ভ্রমণ মানে কি? মেরুটা ভ্রমণ করেছে, পোলটা ভ্রমণ করেছে, তাই তো? এইবার আসবো কোনটা ভ্রমণ করে, কিভাবে ভ্রমণ করছে সেইটা, লাস্টে কনক্লুশনে আসবো যে কে ভ্রমণ করছে আসলে। ঠিক আছে, এইবারে দেখো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বললাম। এখানে একটা কথা বলে রাখি যে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ডটা দেখছো, সেই ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে গিয়ে এই যে এটাকে বেস করে তোমার এইরকম থাকবে, এই যে এইরকম থাকবে, ব্যাপারটা বুঝতে পারছো তো? আবার এরকম থাকবে, আবার এরকম থাকবে, তাই তো? এরকম দেখি তো আমরা বিভিন্ন সিনেমাতে দেখি, বিভিন্ন ডকুমেন্টারিতে দেখি। ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আমাদের মানে পৃথিবীতে আমাদের জীবনযাপনের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। কারণ হচ্ছে কি, এটা সৌরঝড় বা সোলার উইন্ডকে প্রোটেকশনে শিল্ড হিসেবে কাজ করে ম্যাগনেটিক ফিল্ড। যে সমস্ত গ্রহে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই সমস্ত গ্রহগুলো জীবনযাপনের জন্য উপযোগী হতেও পারে পরবর্তীকালে। আমাদের তোমার হচ্ছে কি প্রত্যেকটা গ্রহেই মোটামুটি যাদের আউটার কোর এখনও লিকুইড আছে, সেই সমস্ত গ্রহের আমরা ম্যাগনেটিক ফিল্ড দেখতে পারি। আবার ইয়েরও ম্যাগনেটিক ফিল্ড আছে, সূর্যেরও আছে, মঙ্গলের। সূর্যের কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এরকম না, সূর্যের বিভিন্ন রকম। সূর্যের হচ্ছে কি এরকম থাকবে, ধরো এরকম সূর্য, তো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেম্পারেচার, বিভিন্ন রকম কনভেকশন কারেন্ট থিওরি, কখনো বেশি কখনো কম, এই জন্যে সূর্যের মধ্যে অসংখ্য ম্যাগনেটিক ফিল্ড আছে। হয়েছে। এইবারে মাঝে মধ্যে সৌর ঝড় আসে, সোলার উইন্ড বলি না আমরা, মাঝে মধ্যে দেখি যে সোলার উইন্ড আসছে। সৌর ঝড় কি হয়? সৌর ঝড় আসলে কি হয়, এটা শিল্ড হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা আটকে দেয় ঝড়টাকে। ম্যাগনেটোস্ফিয়ার আমরা পড়েছি না যখন বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ পড়বো, ম্যাগনেটোস্ফিয়ার পড়বো। ঠিক আছে, এটাকে বলছি আমরা ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারের কাজ হচ্ছে কি সৌর ঝড়টাকে আটকে দেওয়া। যেহেতু সৌর ঝড়টাকে আটকাচ্ছে, সোলার উইন্ডটাকে আটকাচ্ছে, ওই জন্যে আমাদের ওজোন যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা কিন্তু বেঁচে আছে, মানে ঠিকঠাক জায়গাতে আছে। যদি এটা না থাকতো তাহলে ওজোন লেয়ারও থাকতো না, আমরাও থাকতো না, তোমরাও থাকতো না, আমিও পড়াতামও না। ঠিক আছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড পৃথিবী থেকে প্রায় 70,000 কিমি পর্যন্ত আছে। আর এটার অস্তিত্ব মোটামুটি 70,000 কিমি পর্যন্ত, এটা কাজ করে 36,000 কিমি পর্যন্ত। ওই জন্য দেখবে জিও স্টেশনারি যে সমস্ত স্যাটেলাইটগুলো আছে, ঠিক আছে, ওইগুলোকে 36,000 কিলোমিটারের মধ্যে রাখা হয়, দেখেছো তো? কারণ যাতে প্রোটেকশন পায়, কার দ্বারা? ম্যাগনেটিক ফিল্ড দ্বারা। কি অপার সৃষ্টি দেখো, অটোমেটিক ম্যাগনেটিক, হ্যাঁ হালকা হয়ে যায় না। যেমন একটা টাইমের পর সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি হালকা হয়ে যায়, তারপরে ইন্টারস্টেলার ক্লাউডে তুমি চলে যাবে বা ইন্টারস্টেলারে চলে যাবে, তোমাকে আর কেউ আটকাবে না। সূর্য যেমন গ্রহগুলোকে টেনে রেখেছে সেরকমটা 70,000 কিমি পর্যন্ত কিন্তু দেখা যায়। তারপরে 36,000-এর মধ্যে সব থেকে বেশি ভালোভাবে এটা কাজ করে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি ছবিটা আঁকলাম, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ছবিটা, মানে এগুলো ম্যাগনেটিক ফ্লাক্সের একটা বল রেখা।
এইবারে বলছিলাম যে পোলার ওয়ান্ডারিং কীভাবে হচ্ছে, তাই তো। দেখো, পোলার ওয়ান্ডারিং মানে মেরু চলন, বা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন শিলা বা হচ্ছে গিয়ে কন্টিনেন্টের উপর যে সমস্ত রক্স পাওয়া যায় তাদের ম্যাগনেটিক তোমার হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক ফাইন্ড আউট করি। কীভাবে ফাইন্ড আউট করি? ম্যাগনেটোমিটার একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটা ওখানে নিয়ে গেলেই ও দেখাবে যে এই শিলাটার আর হচ্ছে গিয়ে নর্থ কোন দিকে আছে, সাউথ কোন দিকে আছে। এবারে এটা কী করে হচ্ছে সেটা পরে আসছে, কারণ পুরো চম্বকত্বের ব্যাপার। এখন তোমরা জেনে রাখো যে পোলার ওয়ান্ডারিং হচ্ছে গিয়ে মেরুটা সরে সরে যাচ্ছে। মেরুটা কি হচ্ছে? সরে সরে যাচ্ছে। এটা হচ্ছে পোলার ওয়ান্ডারিং, মানে মেরুর চলন হচ্ছে। তাহলে মেরুর চলন আছে দুই প্রকার, একটা হচ্ছে আপাত চলন, আপাত চলন, আর একটা হচ্ছে প্রকৃত চলন। আপাত চলন মনে হচ্ছে গিয়ে যে আপাত হবে, মনে হচ্ছে অ্যাপারেন্টলি, মানে আপাত দৃষ্টিতে আমরা বলি না যে আপাত দৃষ্টিতে মনে হয় চলে গেছে, কিন্তু সেটা চলে যায়নি। এইবার এটা কি হয়েছে দেখো, আপাত চলনটা পরে আসি। প্রকৃত চলন হচ্ছে গিয়ে, প্রকৃত চলন কার হয়? প্রকৃত চলন যেটা হচ্ছে গিয়ে এই যে বললাম ভৌগোলিক মেরুর সাপেক্ষে পৃথিবী ঘুরছে। এবারে পৃথিবী একটা তো বিশাল বড় এরিয়া জুড়ে ঘুরছে, তার কোথাও উঁচু নিচু আছে, কোথাও জায়গা, কোথাও পরিধি বেশি, কোথাও পরিধি কম, ঠিক আছে। তার জন্যে কি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গতির সৃষ্টি হয়। হয়েছে তো, দেখবে নিরক্ষীয় পড়েছি না আমরা, যে নিরক্ষীয় অঞ্চলে গতিবেগ একরকম হয়, মেরু অঞ্চলে একরকম হয়। জিনিসটা দেখেছো তো। ধরো এই জিনিসটা একটা বালতিতে জল নিয়ে যদি ঘুরিয়ে দাও, বালতিতে জল নিলে এবার হাতে করে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দেওয়ার ফলে কী হবে দেখবে, দেখবে মাঝখানে যেখানটা একটা ভার্টেক্স সৃষ্টি হবে, ফানেলের সৃষ্টি হবে, ওইখানে কোনো জিনিস দিলে ওটা ভিতর দিয়ে চলে যাবে। আবার তুমি বাইরে রাখো কিছু একটা জিনিস, জলটা যেটা ঘুরছো সাইডে রাখো, ছিটকে বেরিয়ে যাবে। তাহলে পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, তাই হচ্ছে। পৃথিবী কার সাপেক্ষে ঘুরছে? অ্যাক্সিস বরাবর। কোন অ্যাক্সিস? যেটা হচ্ছে গিয়ে প্রকৃত অ্যাক্সিস, ভৌগোলিক মেরু যেটা, সেই মেরুর সাপেক্ষে ঘুরছে। এবারে ঘোরার কারণে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় ট্রপিক্সে একরকম গতি সৃষ্টি হচ্ছে, একরকম মেরুতে সৃষ্টি হচ্ছে, আর একরকম সৃষ্টি হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, মানে ইনার্সিয়াটা বিভিন্ন রকম হচ্ছে। এই ইনার্সিয়াটা বিভিন্ন রকম হওয়ার জন্য বলছে এই যে আমাদের যে প্রকৃত যে সমস্ত মেরু অঞ্চলটা আছে এইটার কিছু ল্যান্ড সরে সরে যাচ্ছে। কেন সরে সরে যাচ্ছে? গতিবেগের জন্য ডিফারেন্ট। কেন সরছে না, কি হচ্ছে, এই অ্যাক্সিস কি করবে, এই অ্যাক্সিস কি করবে, সমস্ত ভূখণ্ডটাকে এক জায়গায় আনার চেষ্টা করবে বা ঠিকঠাক রাখার চেষ্টা করবে। কেন ঠিক করবে? কারণ ও অ্যাক্সিস, ও হেড, ও মাঝ, আমাদের মেরুদণ্ড আছে বলে সোজা ঠিকঠাক দাঁড়িয়ে আছি তো নাকি, সেরকম এটা হচ্ছে পৃথিবীর মেরুদণ্ড। ও ঠিকঠাকভাবে রাখার জন্যেই সমস্ত কন্টিনেন্টগুলোকে বা নিরক্ষীয় অঞ্চলকে বা ট্রপিক্সকে বা মেরু অঞ্চলকে একটা ফিট করার চেষ্টা করে। এই যখনই ফিট করার চেষ্টা করবে তখনই কিন্তু এই মেরুটা সরে সরে যাবে। এটাকে বলা হয় প্রকৃত মেরু চলন। হয়েছে। আরেকটা মেরু চলন হতে পারে, সেটা হচ্ছে অ্যাপারেন্ট চলন। যেমন এখন তোমার হচ্ছে কি, এখন যদি শিফট দেখো, কানাডার ওখানে মানে ম্যাগনেটিক নর্থ এখন রয়েছে কানাডার কাছে, কিন্তু বিগত 100 বছরে সেটা শিফট করছে আস্তে আস্তে সাইবেরিয়ার দিকে। একটা জিনিস মাথায় রাখবে, ম্যাগনেটিক নর্থ কখনো বা ম্যাগনেটিক ফিল্ড একটা জায়গাতে ফিক্স থাকবে, কিন্তু কিন্তু এখানেই থাকবে। এই যে এইখানে আমি ধরলাম, এখানেই থাকবে। ম্যাগনেটিক যে নর্থ সেটা এখানে ফিক্স থাকবে, সেটা সরবে না, সেটা সরে এখানে যাবে না, সেটা সরে এখানে আসবে না, ও একটা জায়গাতে ফিক্স থাকবে। ম্যাগনেটিক ফিল্ড কোথাও আজ পর্যন্ত সরেছে কি? কোথাও সরেনি, শিফট হয় না এইভাবে। পোলারিটি রিভার্সাল হয় কিন্তু শিফট হয় না। ধরো এখানে ম্যাগনেটিক নর্থ আছে, মানে চুম্বকটা রাখা, চুম্বক হঠাৎ করে এখানে চলে গেল, হবে কি? কখনোই হবে না। ওকে যদি সরিয়ে দাও আবার ও ম্যাগনেটিক নর্থ এখানেই ফরমেশন হবে। তুমি যদি ঠেলে সরিয়ে দাও পৃথিবীকে, এরকম করে, এরকম হেলে আছে, ওকে সোজা করে দাও, তাহলে ওর দেখো কি হবে, ম্যাগনেটিক ফিল্ড সোজাই হবে ওর। বুঝতে পারছো ব্যাপারটা? আমি কি বললাম, যে এইখানে বলার বক্তব্য একটাই, যে পৃথিবীর যে ম্যাগনেটিক নর্থ আছে সেই ম্যাগনেটিক নর্থ একটা জায়গাতেই কিন্তু ফিক্সড আছে। তাহলে যদি ফিক্সড আছে তাহলে সরছে কোনটা? সরছে কোনটা? কি জিনিসটা সরছে? প্লেটগুলো সরছে। যদি ম্যাগনেটিক নর্থ, ধরো এখানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ফিক্সড আছি, ঠিক আছে তো,
আমার নিচে যে মেঝেটা দেখছো, মেঝেটা যদি সরে সরে যায়, সেই ইয়েতে উঠেছো, সেই গোল গোল ব্রেক ড্যান্স ইয়েগুলোতে, মেলাগুলোতে তুমি সরে 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 যাবে গোলাকার। ঠিক এখানেও তাই হচ্ছে। এই ধরো এই মেঝেটা আমাকে যদি ঘোরাও, তুমি এরকম আস্তে আস্তে ঘোরাও, তাহলে আমি কি এখানে দাঁড়িয়ে আছি? আমি এখানে যাচ্ছি। আমি ধরো এখানে ম্যাগনেটিক নর্থের জায়গায় আছি, আমাকে ঘোরালো, আমি এখান থেকে এখানে চলে আসলাম। তার মানে নর্থটা কি আসলো না, আমি এখান থেকে ওখানে গেলাম। তার মানে কি আমি যখন এখানে ছিলাম, আমি ম্যাগনেটিক এই নর্থের কিছু বৈশিষ্ট্য আমি সাথে রেখে দিয়েছিলাম, যে আমার উত্তর দিক কোনটা, আমার দক্ষিণ দিক কোনটা, আমি আমার নিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আমি যখন এখানে চলে এসেছি, আমার নর্থ এইদিকে আছে, কিন্তু এখন নর্থ কোথায় আছে? ওইখানে আছে। তার মানে এই যে শিফটটা, আমি এখানে চলে আসলাম, আমি এখানে আসিনি, আমাকে কে নিয়ে এসছে? নিজের মেঝেটা। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে না মনে হচ্ছে? এইটা ধরো প্লেট, মেঝেটা প্লেট, আমি ফিক্সড আছি, আমি এখন আছি ম্যাগনেটিক নর্থের কাছে। ম্যাগনেটিক নর্থ কখনোই চেঞ্জ হবে না, ফিক্সড থাকবে একটা জায়গায়, ঠিক আছে? এইবারে ধরো প্লেটটা সরে আসলো, এখানে, আমিও সরে আসলাম এখানে, আবার এখানে ম্যাগনেটিক নর্থটা এখানে থাকবে। কিন্তু আমি যখন মেশিন নিয়ে আসছি, তখন আমাকে দেখাচ্ছে যে ম্যাগনেটিক নর্থটা এইদিকে দেখাচ্ছে। তার মানে কি আপাতভাবে আসলে হচ্ছে কি, ম্যাগনেটিক নর্থ কোথায় আছে? এখানটায় আছে, সরে আসছে কে? আমি। তাহলে আমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে নর্থ সাউথে, সেটা যখনই আমি কম্পাসটা নিয়ে আসবো, ম্যাগনেটোমিটার নিয়ে আসবো, তখনই আমার শো করবে উপর দিকে। তার মানে ভাববে যে তার তোমার নামটা কি যেন? সীমন্ত। সীমন্তর কাছে ম্যাগনেটোমিটার নিয়ে গেলে সীমন্তর উপর দিকে দেখাবে নর্থটা। তার মানে এই যে শিফটটা, এটা কি অ্যাকচুয়ালি কার শিফট হচ্ছে? প্লেটটা শিফট হচ্ছে, এবং প্লেটের মধ্যে থাকা বিভিন্ন রক্সের, খনিজের শিফট হচ্ছে। ওই খনিজগুলো কি হয়, যখন ধরো ওই ম্যাগনেটিক নর্থের কাছে থাকবে, তখন কি ধরো তরল অবস্থা যদি থাকে, তখন কি হবে, ওই সমস্ত ভেতরে যে সমস্ত ম্যাগনেটিক প্রপার্টিস যে সমস্ত মিনারেলসের মধ্যে আছে, তারা অ্যালাইন করবে কোন দিকে? ম্যাগনেটিক নর্থের দিকে। কারণ একটা চুম্বকের কাছে যদি তুমি কিছু লোহা নিয়ে আসো, সে তো অ্যাট্রাক্ট করবেই, সে তো টেনে নেবেই। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে ম্যাগনেটিক নর্থ একটা জায়গাতে ফিক্সড আছে। যেহেতু প্লেটগুলো মুভমেন্ট করছে, তাই প্লেটের সাথে সাথে বিভিন্ন তোমার হচ্ছে কি ওই শিলাসমূহকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এবং নিয়ে যাওয়ার সাথে সাথে শিলাসমূহের মধ্যে যে ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক থাকছে, সেগুলোকেও টেনে নিয়ে চলে যাচ্ছে। তার ফলে মনে হবে যে পোলটা আস্তে 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 সরে সরে যাচ্ছে। কিন্তু আদতে কি পোলটা যাচ্ছে? ও এক জায়গায় ফিক্সড আছে। আমি কি বললাম, কানাডা থেকে আস্তে আস্তে শিফট হচ্ছে পোলটা সাইবেরিয়ার দিকে, কিন্তু অ্যাকচুয়ালি কার শিফট হচ্ছে? প্লেটটা শিফট হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? এই জিনিসটাকেই বলা হয় পোলার ওয়ান্ডারিং। পোলার ওয়ান্ডারিং একটা কন্টিনেন্টাল রিফট থিওরির একটা কিন্তু ভাইটাল প্রুফ হিসাবে কিন্তু কাজে লাগে। উনি তো বলেছিলেন যে কন্টিনেন্টগুলো মুভ করছে, হয়েছে? এইটা গেল পোলার ওয়ান্ডারিং। তাহলে পোলার ওয়ান্ডারিং কিছুই না, আপাতপক্ষে মেরুর স্থানান্তর। কিন্তু আপাতপক্ষে বললাম, মেরুর কি সত্যি সত্যি স্থানান্তর হয়েছে? হয় বললাম, প্রকৃত যখন স্থানান্তর হয় তখন এই ইনার্সিয়ার জন্য হয়। এই অ্যাক্সিস বরাবর যখন ইনার্সিয়া কাজ করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গতি থাকে, সেই গতিকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাক্সিস অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। অ্যাডজাস্ট করার ফলে এইখানে যে ভৌগোলিক মেরুর কিছু চেঞ্জ হতে পারে, কিছু হয়েছে, এটাকে বলা হয় প্রকৃত চলন, প্রকৃত মেরুর চলন। প্রকৃত চলন যেটা, প্রকৃত মেরু যেটা আছে, সেটার চলন হচ্ছে। কিন্তু আপাত চলন হচ্ছে কি, যেটা ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেইটার চলন। কিন্তু এটা আপাতপক্ষে তো হচ্ছে, আপাতপক্ষে মানে আপাতভাবে হচ্ছে, অরিজিনালি তো হচ্ছে না। প্লেটটা মুভ করছে, তাই সরে সরে যাচ্ছে, হয়েছে? তাহলে এইটা হচ্ছে পোলার, হ্যাঁ, আপাত চলন, মানে পোলার ওয়ান্ডারিং। এইবারে দেখা আছে একটা কনসেপ্ট, রিভার্স পোলারিটি। হ্যাঁ, তাহলে নর্মালি কি হয়, ম্যাগনেটিক যে নর্থ আছে, আমি বলেছিলাম যে পৃথিবী যদি একটা বার চুম্বক হয়, সেই পৃথিবীর বার চুম্বকের, এটা পৃথিবী ধরলাম বার চুম্বক, এই দিকটা আছে নর্থ আর এই দিকটা আছে সাউথ। এটা হচ্ছে সাউথ আর এটা হচ্ছে নর্থ, হয়েছে? এইবারে প্রত্যেক 1 মিলিয়ন বা 10 লাখ বছর পর পর, ঠিক আছে, এই পোলারিটিটা চেঞ্জ হয়। মানে নর্থের জায়গায় সাউথ চলে আসবে, সাউথের জায়গায় নর্থ চলে আসবে। কিন্তু এটা কি এইভাবে হবে যে একবার এখানে আসলো, একবার এখানে আসলো, একবার এখানে আসলো, ঘুরছে গোল 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 টাইপের? এরকমভাবে নয়।
আস্তে আস্তে কি হয়, ম্যাগনেটিক ফিল্ডটা উইক হয়। যখন এবার খবরে পড়বে, পেপারে দেখবে যে আমাদের পৃথিবীর ম্যাগনেটিক যে ফিল্ড সেটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে। তো দুর্বল কেন হতে পারে, উইক কেন হতে পারে, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড উইক কেন হতে পারে? টেম্পারেচারের কারণে হতে পারে, ভূঅভ্যন্তরের তাপমাত্রার কারণে হতে পারে, পরিচালন স্রোতের কারণে। স্রোত কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। পৃথিবীর অভ্যন্তরে তো এই প্রক্রিয়াটা সবসময় চলছে। কখনো স্রোত বেড়ে যাচ্ছে, কখনো স্রোত কমে যাচ্ছে। তাহলে স্রোতের পরিমাণটা যখন কমে আসছে, কমে আসলে কি হবে, বিদ্যুতের পরিমাণটা কম তৈরি হবে। কম তৈরি হবে কি, ফিল্ডটাও কম হবে। ম্যাগনেটিক ফিল্ড মানে কি, একটা চুম্বক ক্ষেত্র, তাই তো? চুম্বক ক্ষেত্র মানে যে স্থান বা যে অঞ্চল পর্যন্ত একটা চুম্বকের আকর্ষণ ক্ষমতা থাকে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? দেবে একটা ডিস্টেন্স পর্যন্ত নিয়ে গেলে সার্ট করে টেনে নেবে, তার আগে টেনে নেবে, তারপরে কিন্তু আর টানবে না, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডটা বিভিন্ন সময় কিন্তু চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়েছিল প্রায় 7,86,000 বছর আগে। কত বললাম, 7,86,000 বছর আগে, 7,86,000 বছর আগে এই যেটা দেখছো সাউথ অ্যান্ড নর্থ, এটা হয়েছিল। বৈজ্ঞানিকরা অনুমান করছেন যে আর 1,000 বছর পর, আর 1,000 বছর পর এই যে সাউথটা নর্থ হয়ে যাবে আর নর্থটা সাউথ হয়ে যাবে। তখন তুমি কিন্তু যদি শলাকে নিয়ে যাও, ও কিন্তু চুম্বক শলাকা তখন এই দিকে চলে আসবে, এস দেখাবে, এস এদিকটা এ। তখন কিন্তু ম্যাগনেটিক নর্থ আমরা তখন বলতে পারবো না, তখন আমাকে বলতে পারবে ম্যাগনেটিক সাউথ। কোনটা? আমি বললাম যে চেঞ্জ হবে না মানে ম্যাগনেটিক যে বারটা সেটা চেঞ্জ হবে না, তার পোলটা চেঞ্জ হতে পারে। পোল মানে ডিরেকশনটা চেঞ্জ হতে পারে। আমি কি বললাম যে এটা নর্থ সাউথ, তো চুম্বকের এটা নর্থ আর এটা সাউথ, এটা ফিক্স থাকবে, চুম্বক দণ্ডটা ফিক্স থাকবে, কিন্তু এর জায়গায় চলে আসবে সাউথ, এর জায়গায় চলে আসবে নর্থ। না না, ওইটা নয়, এত সহজ নয় ব্যাপারটা, ঠিক আছে? ব্যাপারটা ওইরকম নয়। পাতগুলোর জন্য পোলার ওয়ান্ডারিং হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, না এগুলো এগুলো শিফট এখন চলছে, বৈজ্ঞানিক তো গবেষণা চলছে না। এখন 9% কমে গেছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর। বৈজ্ঞানিকরা, জিওলজিস্টরা আশা করছেন যে 1,000 বছরের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইবার আমি কি বললাম, চেঞ্জ কেন হচ্ছে, চেঞ্জ কেন হয়? নর্মালি কি বললাম যে পরিচলন যে স্রোত আছে, সেই পরিচলন স্রোত আস্তে আস্তে কমে যাবে। কমে যেতে কিন্তু কী হবে, ম্যাগনেটিক যে তোমার হচ্ছে ফিল্ড সেটা উইক হয়ে যাবে। উইক হওয়ার পর যখন আবারও আস্তে আস্তে পরিচলন স্রোতের পরিমাণ বাড়তে থাকবে, তখন কী হবে, ম্যাগনেটিক ফিল্ডটা বাড়তে থাকবে। ঠিক এই বাড়ার সময়তেই ধরো এখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছিল, এখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছিল, তার মানে এখানে নর্থ পোলের সৃষ্টি হচ্ছিল ম্যাগনেটিক, তাই তো? ধরো যখন আবার আস্তে আস্তে বাড়ছে, তখন দেখা গেল কি ম্যাগনেটিক ফ্লাক্স যেতে শুরু করে দিয়েছে এইখান থেকে আসছে। তার মানে নর্থ পোল কোথায় সৃষ্টি হয়ে যাবে তখন? ম্যাগনেটিক সাউথ পোল কোথায় সৃষ্টি হবে? এখানে নর্থ সৃষ্টি হবে, এখানে সাউথ সৃষ্টি হবে। তো ম্যাগনেটিক নয়, মানে পৃথিবী যখন তৈরি করবে আর কি। কারণ কি, একবার বন্ধ হয়ে গেছে, বন্ধ মানে টোটালি পুরো বন্ধ হবে না, মানে দুর্বল হয়ে যাবে, আবার যখন শক্তিশালী হবে। এগুলোর জন্য বিভিন্ন থিওরি আছে, তত্ত্ব আছে, যেগুলো নিয়ে গবেষণা চলছে। তো অত ভিতরে আমাদের গিয়ে লাভ নেই, আমাদেরকে জানতে হবে যে রিভার্স পোলারিটি হচ্ছে কি, যখন আমরা দেখছি যে এখন কি আছে, সাউথ আছে, নর্থ আছে, পরবর্তীতে যখন এই পৃথিবীর এটাই এদিকটা নর্থ হয়ে যাবে, এটা সাউথ, তখন সেটা রিভার্স মানে কি, উল্টো, ঠিক আছে? এই জিনিসটা কেন হচ্ছে বলবো, এই জিনিসটা স্যার এই কারণেই হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে পরিচলন যে স্রোত, সেই স্রোতের মাত্রা কখনো কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে, ঠিক আছে? যখন বেড়ে যাবে তখন ম্যাগনেটিক ফিল্ড শক্তিশালী হবে, যখন আস্তে আস্তে কমতে শুরু করবে তখন ম্যাগনেটিক ফিল্ড কমে যাবে, আবার যখন বাড়তে শুরু করবে তখন যে ফ্লাক্সটা যদি চেঞ্জ করে দেয়, ফ্লাক্স মানে কি বললাম, চুম্বকীয় বলরেখা, এই বলরেখাটা যদি তার গতি চেঞ্জ করে দেয়, তখনই ওই ডিরেকশনটা কিন্তু উলটপালট হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে রিভার্স পোলারিটি। এটা কোথায় দেখা যায়? রিভার্স পোলারিটি আমরা পড়েছি সমুদ্রবক্ষের বিস্তৃতিতে, দেখেছি না? প্রমাণ হিসেবে পড়েছি যে একটা সময় কি হয়েছে, বেরিয়ে এসছে ভূঅভ্যন্তরের বিভিন্ন তরল ম্যাগমা, এবারে সেই তার মধ্যে যে সমস্ত পার্টিকেলসগুলো ছিল, যেগুলো ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক আছে, তারা অ্যালাইন হয়ে যায়,
ঠিক আছে, একটা সময় যেটা নর্থের দিকে ডিরেকশন হয়ে যায়, একটা সাউথের দিকে হয়ে যায়, আবার কি হয় সাউথ নর্থ এরকম হয়। ছবিতে যদি আমরা দেখি, এই পর্যন্ত বোঝা গেছে তো, না বোঝা যায়নি? হ্যাঁ, কিটা কিসের ধোঁয়াশা ছিল গো? এই যে রিভার্স পোলারিটি ব্যাপারটা, এটা একটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার, বুঝতে পারছো তো? এটা একদিনে হয় না, রিভার্স পোলারিটি একদিনে হয় না কিন্তু। এটা আমরা সমুদ্রবক্ষের বিস্তৃতিতে পড়েছিলাম না? কি পড়েছিলাম বলো তো? কি বয়স বাড়ছে? আমি দুটো দেখালাম, দুটো 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 ত্বক দেখালাম। দেখো এইখানে দুটো দুটো দেখতে পাচ্ছ, একদিকে এন লেখা আছে, এদিকে এন লেখা আছে, তার মানে এটাকে নর্মাল পোলারিটি বলা হয়। নর্মাল পোলারিটি মানে হচ্ছে কি, যখন এখন যেটা আমাদের রয়েছে চুম্বক, সরি বারবার চুম্বক বলছি, ওটা কি বলে ও, আরে ইয়েটা কম্পাসটা, কম্পাসটা এখন নর্থের দিকে দেখাচ্ছে, এটাকে নর্মাল পোলারিটি বলা হয়। ঠিক আছে, ঠিক হয়তো কয়েক লক্ষ বছর পর এটা চেঞ্জ হয়ে গেছে, শিফট হয়ে গেছে, শিফট হয়েছে, কিন্তু ও কি শিফট হয়ে সাউথে চলে এসছে নাকি? সমুদ্রটা কি সাউথে চলে এসছে? হয়নি তো। তার মানে যখন লাভাটা বেরিয়েছে, তার মধ্যে যে সমস্ত পদার্থগুলো ছিল, এলিমেন্টসগুলো ছিল, সেগুলো অ্যালাইন হয়েছে। কার সাপেক্ষে অ্যালাইন হয়েছে? নর্থ পোল। কোন নর্থ পোল? ম্যাগনেটিক। এমনি এমনি তো অ্যালাইন হতে পারে না, তাহলে যার সাপেক্ষে অ্যালাইন হবে একটা সাপেক্ষ চাই। তাহলে এইখানে যেটা দেখছি, এটা নর্মাল পোলারিটিকে বলা হয়, এটা রিভার্স পোলারিটি বলা হয়। তাহলে সমুদ্রবক্ষের বিস্তৃতির ক্ষেত্রে যখন আমরা দেখছি, যে সমুদ্র তলের গবেষণা করে যখন দেখছি, তখন দেখছি কি একটা স্তর আমরা পাচ্ছি নর্মাল পোলারিটি, একটা স্তর আমরা পাচ্ছি রিভার্স পোলারিটি। তার মানে মেরু পরিবর্তন হয়েছে। মেরু পরিবর্তন, কোন মেরুর পরিবর্তন হয়েছে? ম্যাগনেটিক যে নর্থ বা সাউথ আছে তার পরিবর্তন হয়েছে। সবসময় মনে হবে ম্যাগনেটিক নর্থ সাউথের পরিবর্তন হয়। ঠিক আছে, এইটা নর্মাল রিভার্স পোলারিটি বোঝার জন্য এই ছবিটা আঁকলাম। আবার এরপরে কি হবে, সিকোয়েন্সটা হবে আবার হচ্ছে গিয়ে এন, আবার এস। এইবারে আবার হচ্ছে গিয়ে এটা থেকেই যেতে পারে, থিকনেসটা বড় হয়ে যেতে পারে, পোলারিটি যদি চেঞ্জ না হয়। ব্যাপারটা বুঝতে পারছো তো? পোলারিটি যখন চেঞ্জ হবে, তখন চুম্বকীয় যে বৈশিষ্ট্যগুলো থাকবে ভূত্বকের, সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। প্রথম কনসেপ্ট ছিল কি, পোলার ওয়ান্ডারিং, কি এটাকে বলা হয়? মেরু ভ্রমণ। দু নম্বর হচ্ছে গিয়ে পোলার, কি বললাম, পোলারিটি রিভার্সাল বা রিভার্স পোলারিটি। এগুলো লেখার দরকার নেই, এটা আমি এমনি বলে দিলাম, রিভার্স পোলারিটি। এরপর আসো প্যালিও ম্যাগনেটিজম। তাহলে পোলার ওয়ান্ডারিং ঠিক আছে তো? বুঝতে পেরেছো? বুঝতে পারলেই হলো, আসল জিনিসটা ঢুকলেই হলো। হ্যাঁ, এইবার আসি দেখো প্যালিয়াম ম্যাগনেটিজম, এটাকে বলা হয় পুরা চম্বকত্ব। পুরা চম্বকত্ব হচ্ছে গিয়ে প্রাচীন শিলাতে যখন আমরা চুম্বকীয় বৈশিষ্ট্যগুলোকে খুঁজে বের করি, নর্থ সাউথ পোল না, চুম্বকীয় অ্যালাইনমেন্ট খুঁজে বার করি, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় পুরা চম্বকত্ব। মানে প্রাচীন শিলাতে
যে চুম্বকত্ব বৈশিষ্ট্যটা রয়েছে সেটাকে যখন আমরা ফাইন্ড আউট করবো তখন সেটাকে বলছি প্যালিওম্যাগনেটিজম বা পুরা চুম্বকত্ব। এইবারে এটা জিনিসটা কীভাবে হচ্ছে দেখো, এটা যেটা হচ্ছে সেভাবে জানলেই তোমার হয়ে যাবে। যখন ভূঅভ্যন্তর থেকে ম্যাগমাটা লাভা হিসাবে বেরিয়ে আসে, তো এইবারে লাভার সাথে কি বের হয়, লাভার উৎস কোথায় অ্যাকচুয়ালি আউটার কোর, অ্যাস্টেনোস্ফিয়ার থাকে, কিন্তু যোগানটা কোথা থেকে আসে, আউটার কোর থেকে। ঠিক আছে, আউটার কোর থেকে আসে, সোর্সটা কোথায়, আউটার কোরেই তো। তাহলে ওর মধ্যে কি আছে, কোরের এলিমেন্টস কি, লোহা এবং নিকেল। তাহলে মনে রাখবে যখন বেরিয়ে আসছে লাভার উষ্ণতা তো প্রচুর, 4000, 4500, 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসার পর টেম্পারেচার কমতে থাকবে, টেম্পারেচার কমতে 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 একটা টেম্পারেচারে সেটাকে 20 পয়েন্ট বলা হয়। 20 পয়েন্ট শুরু হয় 570 থেকে, 570 ডিগ্রি সেন্টিগ্রেড। বলবে 20 পয়েন্টে কি, 570 থেকে শুরু হচ্ছে, বিভিন্ন মিনারেলসের বিভিন্ন আছে, লোহার ক্ষেত্রে আছে 770। ঠিক আছে, হ্যাঁ শুরু মানে মিনিমামটা আর কি, মিনিমাম 570, 20 পয়েন্ট, কেউ কোনো ভাই 600ও থাকতে পারে, নো ডাউট, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কোনটা 20 পয়েন্ট, হ্যাঁ 20 পয়েন্ট হচ্ছে গিয়ে যে টেম্পারেচারের নিচে চুম্বকত্ব বৈশিষ্ট্য ফিরে আসে। তার মানে এই টেম্পারেচারের নিচে চলে আসলেই এর মধ্যে থাকা বিভিন্ন মিনারেলসগুলো, লৌহযুক্ত মিনারেলস, কিন্তু সেগুলো কি হবে, চুম্বকের দিকে আকর্ষিত হবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? লোহার ক্ষেত্রে কত হবে, 770। এবারে যখন লাভাটা বেরিয়ে আসে, লাভার মধ্যে যদি লোহা থাকে, লোহার বিভিন্ন অ্যাটমস থাকে, অণু থাকে, মলিকিউলস থাকে, সেগুলো টেম্পারেচার কমতে, পৃথিবীর বাইরে বেরিয়ে আসলেই তো হাওয়া আছে, ঠান্ডা বাতাস সংস্পর্শে কী হবে, কমতে থাকবে। কমতে কমতে যেই 770-এর কাছে চলে আসবে, এটা হচ্ছে 20 পয়েন্ট। এখানে আসলেই ওর মধ্যে একটা রিয়াকশান শুরু হবে। কিসের রিয়াকশান, অ্যালাইনমেন্ট হওয়ার, কার সাপেক্ষে, পৃথিবীর নর্থ এবং সাউথের সাপেক্ষে অ্যালাইনমেন্ট হওয়ার। 570 মিনিমাম, মানে ফাইন্ড আউট করা গেছে যে 570 হচ্ছে গিয়ে মিনিমাম, মানে এখান থেকে এর নিচে কিন্তু আর হবে না। 500 যদি নিচে চলে আসো, নিচে হওয়া মুশকিলে, তাহলে 770 নিচে, 770-এর 71 হলে কিন্তু সেটা আর লোহাটা কিন্তু আর চুম্বকত্ব বৈশিষ্ট্য থাকবে না। চুম্বকত্ব ওই জন্য বলেন, একটা লোহাকে যদি পেটাও, ফিজিক্সে পড়েছিল, একটা লোহাকে যদি পেটাতেই থাকো তার চুম্বকত্ব কিন্তু হারাবে, বা গরম করতেই থাকো তার চুম্বকীয় বৈশিষ্ট্য হারাবে। ঠিক আছে, এইবারে কি হয় দেখো, যখন বেরিয়ে আসলো লাভাটা, এবার লাভার মধ্যে তো কী বললাম যে আউটার কোর থেকে আসছে কি থাকবে, লোহা নিকেল থাকবে। সেই লোহা বেরিয়ে আসলো, ধরো এই সার্টেন অ্যামাউন্টের এরকম একটা লোহার দলা বেরিয়ে আসলো, দলা না, লোহাই বেরিয়ে আসলো, লোহার লিকুইড আর কি। এবারে এর মধ্যে কি আছে, মলিকিউলস আছে তো, অ্যাটমস আছে বিভিন্ন। এগুলো কি হয়, এগুলো ফ্রিলি মুভ করছে কারণ লিকুইড অবস্থায় আছে তো, ফ্রিলি মুভ করছে। এইবারে যেই টেম্পারেচার 770-এ চলে আসলো, তখন কি হবে, তখন তার ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক আস্তে আস্তে জেগে উঠবে। যেমন আমাদের একটা টাইম পর বিবেক আসে, বুদ্ধি আসে না, সেরকম এর মধ্যেও বিবেক আসবে, বুদ্ধি আসবে, যে না এবার আমাকে এদিক থেকে ঘুরতে হবে, না ওই দিকটা আমাকে যাওয়া চলবে না। ও ফ্রিলি মুভ করছিল তো, একটা টাইম পর সেই ছেলেমেয়েরা চারদিকে ফ্রিলি মুভ করে, তারপর না এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। ঠিক আছে, এইবারে কি হলো, যেই 770 ডিগ্রি চলে আসলাম, এটা লোহার ক্ষেত্রে বলছি, তাহলে লোহার মধ্যে বিভিন্ন মলিকিউলস আছে, অ্যাটমস আছে, সেগুলো কি করবে, পৃথিবীর ধরো নর্থ ম্যাগনেটিক এদিকটাই আছে, এটা আমি বললাম ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথ, এ কী করবে, তখন অ্যাট্রাকশন করবে, কাকে অ্যাট্রাকশন করবে, এর মধ্যে থাকা কণাগুলোকে। তখন কি হবে, এরা এই তাড়াতাড়ি করে ওইদিকে টানছে, যেতে হবে। তখন কি ও অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, অ্যালাইন কার সাপেক্ষে হবে, মলিকুলসগুলো অ্যালাইন হবে এরকম 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 এরকমভাবে একটা ডিরেকশন বরাবর, কোন ডিরেকশন, ম্যাগনেটিক নর্থ বা ম্যাগনেটিক সাউথ বরাবর অ্যালাইন হয়ে যাবে। অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার পর শক্ত হয়ে গেলে ওই ক্যারেক্টারিস্টিকটা তার মধ্যে থেকে গেল, ওই বৈশিষ্ট্যটা এদিকটা অ্যালাইন হয়ে গেছে। এবারে কি হয়, টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে যখন সলিড হয়ে গেল, তখন ও তার নড়তে পারবে না, চড়তে পারবে না, ও এদিকে অ্যালাইন, আমি এরকম ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে,
পরবর্তীকালে যখন জিওলজিস্টরা এটাতে মেজারমেন্ট করতে আসবেন যে কোন দিকের অ্যালাইনমেন্ট আছে দেখি, তখন তারা পাবেন যে এই দিকে উত্তর দিকে। এটা একটা টাইমের গেল। এবারে হয়তো এর থেকে 30 লক্ষ বছর পর, কত বললাম, 20, 30, 40, 50 একটা অ্যাড করে নেবে। অ্যাড করে ওই টাইমের পর হয়তো হয়তো পোলারিটি রিভার্সাল হয়েছে। পোলারিটি রিভার্সাল আছে, আমি রিভার্সালের ক্ষেত্রে বলছি, ধরো এদিকটা সাউথ আছে, এদিকে নর্থ আছে। এইবারে লাভা বেরিয়ে আসলো আবার, তখন কি করবে, আবার ও আবার নর্থের দিকে অ্যালাইন হচ্ছে, তখন কি হচ্ছে, এই ডিরেকশনটা এই দিকে চলে আসবে। কারণ কি হয়, প্রত্যেকটার বিষমমেরু, এটা মুছে দাও, দিয়ে ডিরেকশনটা নিচের দিকে করে দাও। এই তীর চিহ্নগুলো কিন্তু তীর চিহ্ন নয়, এগুলো হচ্ছে অ্যাটমস, আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, লৌহ খণ্ড না, লাভাটা ইরাপশন হবে যখন বেরিয়ে আসবে, তখন না, তখন যদি নর্মাল পোলারিটি থাকে, যেদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকবে সেদিকটাই যাবে। এইবারে কি হয়, যেহেতু কন্টিনেন্টগুলো মুভ করছে, প্লেটগুলো মুভ করছে, ধরো এইখানে বরাবর নর্থের এইখানে, সাপোজ আমি বলছি, এটা মুছে দিলাম, ধরো কন্টিনেন্টটা এখানে ছিল, দেখা যাচ্ছে কন্টিনেন্টটা এখানে ছিল, এই সময় এটা ধরো 1 মিলিয়ন বছর আগে, ঠিক আছে, এই সময় লাভা বেরিয়ে এসছে, লাভা বেরিয়ে আসলো। লাভা বেরিয়ে আসার পরে এখানের যে সমস্ত তোমার লাভার মধ্যে অ্যাটমস বা মলিকুলসগুলো আছে, সে কী করবে, উত্তর দিকে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, এইদিকে করবে, এইদিকে করবে, এইদিকে করবে, হয়েছে তো। এরপরে এই কন্টিনেন্টটা মুভ করে চলে আসলো এইখানে, তাহলে এইখানে রক্সগুলোর ক্যারেক্টারিস্টিক থাকবে এদিকটায়, থাকবে তো। কেন কি, এইটা ঘুরে এসছে তো, এইদিকে ঘুরে এসছে, বোঝানোর জন্য বলছে এই ব্যাপারটা। এখানে ঘুরে চলে এসছে এদিকে, তার মানে এইখানে রক্সগুলোর তীরচিহ্ন এদিকে থাকবে। এইবারে আবার ইরাপশন হলো তো, এইখানে আবার বেরিয়ে আসলো ধরো, তাহলে বেরিয়ে আসলে নর্থ কোন দিকটা আছে, নর্থ কোন দিকটা আছে, এই দিকটার দিকে আছে। তখন এইখানের যে সমস্ত লাভাটা বেরিয়ে আসলো, যখন সলিডিফাই হবে, এই দিকটা ডিরেকশন করবে। তার মানে যখন তুমি পরীক্ষা করতে যাচ্ছ, তখন দেখছো এই দিকের রকস্টার নর্থ হচ্ছে এই দিকে, আবার এই দিক যখন বেরিয়ে আসছে এই দিকে সিলেটার এই দিকে, তখন জিওলজিস্টরা করবে যে না, বিভিন্ন সময় বিভিন্ন তো দেখা যেতে পারে না, হয় যখন এখানটায় ছিল এটা আবার রিভার্সে নিয়ে আসবে পিছনে, সিনেমার মতো। টিনেট সিনেমাটা দেখেছো, টিনেট রিভার্সাল সিনেমা দেখেছে, তুমি যখন এইটাকে রিভার্সাল করে নিয়ে আসবে, পিছনে নিয়ে আসবে, তখন তো এই জায়গায় অ্যালাইন হয়ে যাবে, পিছনে নিয়ে আসবে, এই জিনিসটাকে যখন তুলে নিয়ে পিছনে নিয়ে আসবে, তখন তো যদি এখানটায় নিয়ে আসো, তাহলে তো এই নর্থ আর এই নর্থ সেম হয়ে যাবে। তখন জিওলজিস্টরা কল্পনা করবেন যে এটা তো এখানে ছিল, এটা তো অ্যাকচুয়ালি এখানেই ছিল, ড্রিফটের কারণে এখানে চলে এসছে। এই যে শিলাটা আমি তীরচিহ্ন দিয়ে দেখেছি, এটা শিলাটা ধরো, এই শিলাটা এখানটায় চলে এসছে, এই তীরচিহ্ন দিয়ে দেখানো আছে যেগুলো, এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো, না অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো তো। আমি কি বললাম, এইখানে যে তীরচিহ্নটা দেখেছি, এটা এখন ইরাপশন হচ্ছে, এটা হয়তো 1 মিলিয়ন আগে ইরাপশন হয়েছিল, দিয়ে কন্টিনেন্টটা 1 মিলিয়ন পর এখানে চলে এসছে, এবারে এখানে আবার ইরাপ্ট হচ্ছে, ইরাপ্ট হওয়ার পর যখন ওই লাভা বিশেষজ্ঞরা গবেষণা করতে গেছেন, তখন দেখলো যখন ওখানে সলিডিফাই হচ্ছে শিলাটা, তখন ওর মধ্যে যে ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক সেটা এই দিকে ডিরেকশন করছে। কিন্তু পুরনো আমার কাছে কি রেকর্ড আছে যে ম্যাগনেটিক এই দিকটাই ছিল, তার মানে ওরা কি করবে, যেটাকে ঘুরিয়ে ইনক্লিনেশন মানে কতটা বিচ্যুতি হয়েছে এটা নির্ণয় করবে, সেই বিচ্যুতি আর এই বিচ্যুতি একসাথে জুড়ে দিলেই তো আমরা পেয়ে যাবো কোথায় কন্টিনেন্টটা ছিল। এটাই হচ্ছে পেলিওম্যাগনেটিজম বা পুরা চম্বকত্ব, কিছুই না, শুধুমাত্র যে সমস্ত অ্যাটমস মলিকিউলগুলো থাকবে সেগুলো অ্যালাইন হওয়া, মানে সামঞ্জস্যে আসা, কার সাপেক্ষে, ম্যাগনেটিক নর্থ বা ম্যাগনেটিক সাউথের সাপেক্ষে। এইটাকে যখন ফাইন্ড আউট করে বিভিন্ন তত্ত্বতে উপস্থাপিত করা হয়, তখন সেটা বলা হয় প্যালিওম্যাগনেটিজম বা পুরা চুম্বকত্ব। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ, হুম,
এটা পজ করো গো, হচ্ছে না, আদৌ হয়নি, পজ করো।